মূল স্ট্রিমের যে পত্র এবং পত্রিকা, সেই পত্র পত্রিকার খবর হলো ইংল্যান্ডে শেখ রেহানার পরিবার মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে আছে। শেখ রেহানার জ্যেষ্ঠ কন্যা টিউলিপ সিদ্দিকী, তিনি এখন ব্রিটিশ সরকারের মন্ত্রী, তাও আবার দুর্নীতি বিষয়ক মন্ত্রী। পত্রিকার খবরে যেটা বলা হচ্ছে সেটি হলো তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হচ্ছে এবং তিনি যে বাড়িতে বসবাস করেন সেটি তিনি বিনামূল্যে কিভাবে পেলেন, এগুলো নিয়ে পুরো ব্রিটেন তোলপাড়। এবং ব্রিটেনের জনপ্রিয় পত্রিকা ডেইলি মেইলের সেই ধারাবাহিক রিপোর্ট, সেই রিপোর্টে পুরো শেখ রেহানার পরিবারকে, যাকে বলা হয় জলে স্থলে অন্তরিক্ষে, হেয় করার জন্য, ছোট করার জন্য, কিংবা তাদের অন্যায় অপরাধকে তুলে ধরার জন্য সর্বোচ্চ নিষ্ঠুর ভাষায় আক্রমণ করা হচ্ছে। খবর কি? সেটি হলো, 1 নম্বর থেকে শুরু করি, যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে তদন্ত হচ্ছে এবং সেই তদন্তের মূল বিষয় হলো যে তিনি প্রায় $6 বিলিয়ন তিনি লুটপাট করেছেন, কমিশন নিয়েছেন, ঘুষ নিয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দালালি বাবদ। এটি নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। প্রকল্প ভ্যালু $10 বিলিয়ন এবং এই $10 বিলিয়ন মধ্যে সেই 5 বিলিয়ন বা $6 বিলিয়ন টিউলিপ সিদ্দিকী খেয়ে ফেলেছেন। এরকম একটা রিপোর্ট ব্রিটেনে ছাপা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তের ভিত্তিতে। এটা দিয়ে শুরু। এরপর সেখানে তারা তদন্ত করে পেয়েছে যে টিউলিপ সিদ্দিকী, তার ছোট বোন রূপন্তী, এই দুজনে যে দুটো বাড়িতে থাকেন, এই দুটো বাড়ি মূলত তারা পেয়েছেন বিনামূল্যে এবং যেখান থেকে পেয়েছেন আওয়ামী লীগের দুজন নেতা তাদেরকে দিয়েছেন। স্পষ্টতই এটিকে ঘুষ হিসাবে ধরে নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, এই দুটো বাড়ির বিষয়ে সিদ্দিকী পরিবার ব্রিটেনের আইন অনুযায়ী তারা কাগজপত্র জমা দেননি, অথবা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতিপূর্বে তারা এই বিষয়গুলো অস্বীকার করেছেন, যেটা ব্রিটেনে গর্হিত অপরাধ। এইগুলো দ্বিতীয়। তৃতীয় যে ঘটনা সেটা হলো তার সন্তান, আরেক সন্তান, রেহানা সিদ্দিকের আরেক সন্তান ববি। তো ববি সহ অন্য যে দুই বোন রয়েছে, এই 3 জনের বিরুদ্ধে ডেইলি মেলের অভিযোগ, এরা সারা পৃথিবীতে যারা স্ক্যাম ছড়ায়, বদনাম ছড়ায়, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়, এদের সঙ্গে এদের একটা মহরম সম্পর্ক আছে এবং সেই সম্পর্ককে ব্যবহার করে তারা বাংলাদেশে যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে সারা দুনিয়াতে। এই হলো মোটামুটি অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশে যে মূলধারার গণমাধ্যম, তারা প্রচার করার চেষ্টা করছে যে টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব থাকবে না। আর তার নমুনা হলো যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত হচ্ছে। অন্যদিকে আরেক খবর হলো যে ব্রিটেনে যারা সরকারের কর্তা ব্যক্তিদেরকে নিয়ে তদন্ত করেন, যে সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রধানের কাছে টিউলিপ সিদ্দিকী আত্মসমর্পণ করেছেন এবং তিনি বলেছেন যে আপনি তদন্ত করে দেখুন আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সত্য কিনা। এই গেল একটি খবর। এখানে যে বিষয়টি না বললেই নয় সেটি হলো বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে যতটা না ভালোবাসত, ঘৃণা করত, কিন্তু বলতে সাহস পেত না তার সঙ্গে শেখ রেহানার উপস্থিতি, এটাকে কোনো অবস্থাতেই মানুষ কিন্তু মানতে পারেনি। সবাই বিক্ষুব্ধ ছিল যে শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান, কিন্তু সব জায়গাতে তিনি যেখানে যাচ্ছেন সেখানে তিনি শেখ রেহানাকে নিয়ে যাচ্ছেন, কখনো পাহাড়ের উপরে, কখনো বরফের মধ্যে। তারপর সেখানে
বিভিন্ন মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সবাইকে নিয়ে তারা বরফের সঙ্গে লুটোপুটি খাচ্ছেন, তারা গান গাচ্ছেন, কবিতা আওড়াচ্ছেন। তারপরে দুই বোনের মধ্যে এমন সব খাতির কথাবার্তা, মনে হয় যেন তারা শিশুর মতো যেরকম সম্পর্ক থাকে, দুই বোনের গলাগলির সম্পর্ক। এই জিনিসগুলো যারা দেখতেন অনেকের চোখ টাটাতো, অনেকে বিক্ষুব্ধ হতো এবং অনেকে রাতে ঘুমোতে পারতেন না, মেজাজ গরমের সেটা যে এটা কি ধরনের কাহিনী। এটাকে অনেকে ন্যাকামি বলার চেষ্টা করেছে। এটা হলো বাস্তবতা। দ্বিতীয়ত হলো শেখ রেহানা সম্পর্কে ভীষণ রকম বদনাম ছড়িয়ে পড়েছিল। সেই বদনামগুলো এরকম যে তার যে দেবর তারেক সিদ্দিকী, মেজর জেনারেল তারেক সিদ্দিকী, হি ইজ দ্য ফাদার অফ, যাকে বলা হয় কনস্পিরেসি অ্যান্ড কারাপশন। সেনাবাহিনীর মধ্যে খুবই অজনপ্রিয় ছিলেন তিনি। আমি কিন্তু এটা আমার কথা না, মানে আমি প্রচারণাগুলো বলছি। তো অজনপ্রিয় ছিলেন এবং সেনাবাহিনীর প্রথমে তার যে দুর্নীতি 2010-11 সনে সেনাবাহিনী সিএমএস কেন্দ্রিক সেনাবাহিনীর কন্ট্রাক্টরগুলোর মধ্যে নিয়োগ বদলির মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে তিনি অনেকটা রাক্ষস হয়ে গিয়েছিলেন এবং এই জিনিসগুলো কনক সরোয়ারের যে একটা সাক্ষাৎকার, যে কর্নেল শহীদ তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের মাধ্যমে এটা একেবারে যাকে বলা হয় মানুষের মুখে মুখে এটা ফিরেছে যে শেখ রেহানার সঙ্গে তার যে দেবরের যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমে এখানে বিরাট একটা লুটপাট হচ্ছে, যার একটা বৃহৎ অংশ শেখ রেহানা পাচ্ছেন। যারা ওই পরিবারের সাথে ঘনিষ্ঠ তারা সবাই জানেন যে শেখ রেহানার সঙ্গে তার স্বামীর কোনো ভালো সম্পর্ক নেই। তাদের মধ্যে কত বছর যে দেখার সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না, এটা ওই পরিবার যারা ঘনিষ্ঠ তারা জানেন। তো কাজেই আমি এটা বুঝতে পারি না যে যেখানে স্বামীর সঙ্গে সম্পর্ক নেই সেখানে দেবরের সঙ্গে কি ধরনের সম্পর্ক বা লেনাদেনা থাকতে পারে, এটা যারা ওই পরিবারের সাথে সম্পৃক্ত তারা বলতে পারেন। এটা হলো এক বদনাম। আরেকটি বদনাম ছিল যে সৈয়দ আবুল হোসেন তার নিজের লোক। আবুল হোসেনের মন্ত্রণালয়ের যত অপকর্ম আছে, যত দুর্নীতি, তার একটা বিরাট অংশ শেখ রেহানা তিনি নেন। এবং একই বদনাম ছিল কিন্তু আগে, অর্থাৎ যখন আব্দুল আল মিন্টু সাহেবের সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং আব্দুল আল মিন্টু যখন আওয়ামী লীগ করতেন, ঠিক সেই সময়টিতে সবাই মনে করতেন যে আব্দুল আল মিন্টু যে কাজকর্মগুলো করেন তার একটা বিরাট অংশ কমিশন হিসেবে শেখ রেহানাকে দিতে হয়। এটা 96 থেকে 2001 সনে আওয়ামী লীগের যে সরকার, সেই সময় আব্দুল আল মিন্টু সম্পর্কে এই বদনাম ছিল। তো পরবর্তীতে সেটা কতটা সত্য কতটা মিথ্যা, এটা আওয়ামী লীগ বিরোধী শক্তি সবাই মিলে চেষ্টা করেছে এবং আব্দুল আল মিন্টু সাহেব তো এখনো বহাল তবিয়তে আছেন। তা আমি জাস্ট মিন্টু ভাইকে জাস্ট উদাহরণ দিয়ে বললাম যে যদি ওইরকম কিছু থাকতো তাহলে কিন্তু মিন্টু সাহেবকে ছাড়তো না বিএনপি সরকার, কোনো অবস্থাতে ছাড়তো না। এনিওয়ে, রাজনীতিতে অনেক কিছু হয় পর্দার আড়ালে, আমরা সব কিছু জানি না। এরপর সৈয়দ আবুল হোসেনের যে ঘটনা, সেই ঘটনার পরে যখন ওর মন্ত্রিত্ব চলে গেল, এরপরই 2014 সনের পরে আওয়ামী লীগের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী হয়ে গেলেন দুটো গ্রুপ, বেক্সিমকো গ্রুপ এবং এস আলম গ্রুপ। বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান এবং এস আলমের গ্রুপের মালিক জনাব সাইফুল আলম। এই দুজন আবার খুব ডাকুমরার সম্পর্ক, ভীষণ রকম একে অপরকে যাকে বলা হয় পারলে তারা একেবারে খেয়ে ফেলতেন। তো এস আলমের নেতৃত্বাধীন একটা গ্রুপ বাংলাদেশে দাঁড়িয়ে গিয়েছিল ব্যাংকিং সেক্টরে, আর সালমান এফ রহমানের নেতৃত্বে একটা গ্রুপ দাঁড়িয়ে গিয়েছিল গার্মেন্টস সেক্টরে, তারপরে কর্পোরেট সেক্টরে, মিডিয়াতে। তো এই দুটো গ্রুপ ভীষণ রকম একে অপরকে অপদস্থ করত এবং আওয়ামী লীগ সরকারের যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে যত ব্যর্থতা, এই ব্যর্থতার মধ্যে এই দুই গ্রুপের লুটপাট যতটা না দায়ী, তার চেয়ে এই দুই গ্রুপের শত্রুতার কারণে আওয়ামী লীগের এবং দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তারা একে অপরকে বাস দেওয়ার জন্য করে নাই, এখানে কোনো কুকর্ম নাই। এখন শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো সবাই বলা বলি করে যে এই তিনটি সিন্ডিকেট, অর্থাৎ এই যে পরস্পর বিরোধী দুটো সিন্ডিকেট এস আলম এবং বেক্সিমকো, তার সঙ্গে আবার সামিট গ্রুপ, এই তিনটি গ্রুপ বাংলাদেশে যত লুটপাট করেছে সবই করেছে শেখ রেহানার নির্দেশে এবং সবাই
তাদের যে লুটের মাল বা চুরির মাল, এটা সব শেখ রেহানাকে দিয়েছে। তো কাজেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে লুটপাট, সেটা $5 বিলিয়ন হোক বা $6 বিলিয়ন হোক, সেটার সঙ্গে কিন্তু এই দুই গ্রুপের কেউই জড়িত না। ওটা একটা আলাদা প্রকল্প, সরাসরি রাশিয়া সরকারের সাথে। অর্থাৎ এখানে টিউলিপ সিদ্দিকীকে যদি ঘুষ দিয়ে থাকে, স্বয়ং পুতিন এই ঘুষটা দিয়েছেন, বা বিকজ ওটা একেবারে এরকম একটা মন্ত্রণালয়, নিউক্লিয়ার মন্ত্রণালয়, যেটি সরাসরি পুতিনের অধীন। ফলে ওখান থেকে যদি ঘুষ দিতে হয় টিউলিপ সিদ্দিককে, স্বয়ং পুতিনকে দিতে হবে। এর বাইরে ওখান থেকে একটা পয়সা সরানোর ক্ষমতা রাশিয়ার কারোর নেই, এবং তাও যেন তেন নয়। $5 বিলিয়ন, তো ওটা একটা ভিন্ন প্রসঙ্গ। তো ওখানে যদি তারা $5 বিলিয়ন নিয়ে থাকে, আর এই 15-10 বছরে যদি এই তিনটে গ্রুপ তাদের যত লুটপাট, তাদের একটা অংশ, সবাই বলে যে 50% টাকা তারা শেখ রেহানাকে দিয়েছে, তাহলে শেখ রেহানা তো শুধু লন্ডন নয়, লন্ডন, প্যারিস থেকে শুরু করে পুরো এই যে ইউরোপের বড় বড় শহর, মোনাকো, যেখানে ধনাঢ্য লোকদের অনেক কিছু থাকে, ইয়ার্ড থাকে, বাড়ি থাকে, ফিয়াট থাকে, তারপরে হেলিকপ্টার থাকে। আপনি ধরেন যারা চুরি করেছে, বাংলাদেশের এই ছোট ছোট চোর, অবাক হয়ে যাবেন, বাংলাদেশের ছোট ছোট চোর যাদের হাজার বিঘার মরুদ্যান রয়েছে সংযুক্ত আরব আমিরাতে, সেখানে ঘোড়ার খামার আছে, সেখানে তাদের খেজুরের বাগান আছে, এবং সেখানে তাদের বিলাসবহুল, তারা 20-25 বিঘা জায়গা, দুবাই শহরে 20-25 বিঘা জায়গার উপরে প্রাসাদোপম বাড়িতে থাকেন। এরকম ছোট ছোট চোর বাংলাদেশের রয়েছেন। সেটা তাদের দলীয় পরিচয় আমি না হয় নাই বললাম, আমি বাড়ির ঠিকানা সব বলে দিতে পারবো। তো যাই হোক, তারা সেখানে আছেন, বাড়ি কিনেছেন, বাড়ি ভাড়া করে থাকেন। তো সেখানে শেখ রেহানা যদি এইরকম চুরি করে থাকেন, তাহলে তো তার অন্ততপক্ষে 3000-4000 বিঘার এরকম যাকে বলা হয় ফার্ম হাউস থাকা দরকার, এর নিচে না। তো সেই জিনিসগুলো নিয়ে এখন তদন্ত হচ্ছে এবং তদন্ত হবে। এর ফলাফল দুটো, যদি ঘটনা সত্য হয়, এবং যেভাবে হোক না কেন, ব্রিটিশ সরকার তো আর বাংলাদেশ সরকারের মতো নয়, বা ব্রিটিশ সরকার পাকিস্তান সরকারের মতো নয়, সেখানকার দুর্নীতি দমন কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশনের মতো নয়। তো এখন এই যে প্রচার প্রপাগান্ডা করে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী এবং তাদের পরিবারের বিরুদ্ধে যে ব্রিটিশ সরকারের এজেন্সিগুলোকে মানে যেখানে সরব করে দেওয়া হয়েছে, বিচার বিভাগকে যেখানে, পার্লামেন্টকে যেখানে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, এখানে তাদের 1%-ও সম্ভাবনা নাই এর থেকে বাঁচার। এর আগে দেখুন, সংযুক্ত আরব আমিরাত তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সেখানকার যে আমির, যে বাদশাহ সুলতান, তার স্ত্রীর একটা মামলা, সেই মামলায় তার বিরুদ্ধে তাকে সাজা দিয়ে দিল ব্রিটিশ আদালত। তো সেখানে ব্রিটিশের যিনি রানীর গাড়িকে একটা ট্রাফিক সার্জেন্ট জরিমানা করে দেয়। তো সেই দেশে শেখ রেহানা সেখানে একটা পিন আটো না। তো কাজেই এই যে যা কিছু হচ্ছে, তার ভালো দিক হলো যে যদি তারা অন্যায় করে থাকেন ব্রিটেনে বসে, ব্রিটেনের নাগরিক হিসেবে তারা পৃথিবীর যে প্রান্তেই অপকর্ম করে থাকুক, এবং তাদের পৃথিবীর কোথাও যদি, এমনকি বাংলাদেশেও যদি তাদের একটা টাকা থাকে, ওটা ব্রিটিশ সরকার বের করতে পারবে। কাজে এটা বাংলাদেশের জন্য, যারা শেখ রেহানা বিরোধী, তাদের জন্য একটা বিরাট বিজয়। আর তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হলো, ব্রিটিশ সরকার যদি একবার বলে দেয় যে আমরা তদন্ত করেছি এবং কোনো কিছু পাইনি, সেক্ষেত্রে এই যে ডেইলি মেইল, তাদের বিরুদ্ধে মামলা হবে। এবং আপনারা জানেন যে ডেইলি মেইল সেখানকার একটা ট্যাবলয়েড পত্রিকা এবং খুবই বিতর্কিত, এবং তারা এই মিথ্যা সংবাদ প্রচারের দায়ে বহুবার আদালতে ক্ষমা চেয়েছে, এবং কোটি কোটি পাউন্ড তাদেরকে বিভিন্ন সময় জরিমানা দিতে হয়েছে। তো কাজেই যে তদন্তটা চলছে বাংলাদেশের স্বার্থে, এটি চলতে দেওয়া উচিত। এবং ব্রিটিশ সরকার তাদের তদন্ত কাজের জন্য যদি বাংলাদেশ সরকারের সহযোগিতা চায়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার সহযোগিতা দেওয়া উচিত। যদি শেখ রেহানা এবং তার পরিবার অপকর্ম করে থাকেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেন আগামীতে কেউ এই কাজ করতে সাহস না পায়। আর যদি তারা কোনো অন্যায় না করে থাকেন এবং তাদের সম্পত্তি যদি ওরকমভাবে না থাকে, তাহলে তাদের যারা বিরোধী পক্ষ প্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছেন,
তারা এতটা লজ্জিত হবেন, অপমানিত হবেন এবং হতাশ হবেন, এবং আওয়ামী লীগের লোকজনের জন্য রাজনীতির দরজা এতটা খুলে যাবে, এটা তাদের প্রতিপক্ষরা এখন কল্পনাও করতে পারছেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।